ঘণ্টা দুয়েক পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা ফিরে বললেন, তরুণরাই দেশকে পুনর্জন্ম দিয়েছে, এগিয়ে যেতে হবে তাদের হাত ধরে। স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই। আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে কার্যকর করার তাগিদ বিশিষ্টজনদের। বৈষম্যমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর তরুণ প্রজন্ম। ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত করতে পারি। বাঙালি জাতিকে আমরা নতুন একটি রাষ্ট্র উপহার দেব, আর সেই উপহার রূপকার উন্মোচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ে আশাবাদী বিএনপি। বললেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনীতি দ্রুত সচল করাই প্রধান কাজ। শেখ হাসিনার ব্রিটেনে যাওয়ার বিষয়ে দিল্লি লন্ডন বৈঠক, আসেনি কোনো সিদ্ধান্ত। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে, আশা যুক্তরাষ্ট্রের। আইজির নির্দেশে রাজধানীর বিভিন্ন ইউনিটগুলোতে রিপোর্ট করছেন পুলিশ সদস্যরা। সড়কের শৃঙ্খলা রক্ষার কাজে ক্লান্তি নেই শিক্ষার্থীদের। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাতে গঠন হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে দুপুরে দেশে ফিরেছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু। আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করাই প্রথম ও প্রধান কাজ। বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি বলেছেন, তার উপর আস্থা রাখতে হবে, শুনতে হবে কথা, নতুবা তিনি এই দায়িত্ব নিতে চান না। প্রায় 10 মিনিটের বক্তব্যে অনেক আশার কথা, স্বপ্নের কথা বললেন ডক্টর ইউনূস। আবেগ আপ্লুত হন রংপুরের শিক্ষার্থী আবু সাইদের কথা স্মরণ করে। বাংলাদেশে এসেই সমন্বয়কদের বুকে জড়িয়ে নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে একে একে শুভেচ্ছা জানান সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। গণমাধ্যমে ব্রিফ করতে এলে আবারও ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান সমন্বয়করা। ডক্টর ইউনূস কুশল বিনিময় করেন সহকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও সমন্বয়কদের সাথে। বলেন যে বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হলো, সেটি রক্ষা করতে হবে সবাইকে। আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। ডক্টর ইউনূস বলেন, তরুণ সমাজকে বোঝাতে হবে নিজের মনের মতো দেশ করতে হবে, তাদের দেখে সারা দুনিয়া শিখবে। এ সময় তিনি উপদেশ দেন, পুরনো চিন্তা দিয়ে মুক্তি হবে না, কাজে লাগাতে হবে সৃজনশীলতা। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই। মানুষ যেন জানে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। বলেন, প্রত্যেকটি কাঠামো শিক্ষার্থীদের মাধ্যমেই সংস্কার করতে হবে। সরকারকে দেখে যেন সবার মন উৎফুল্ল হয়। এছাড়া আস্থাভাজন হতে হবে নতুন সরকারকে। আইন শৃঙ্খলা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না।
ডক্টর ইউনূস বলেন, পুরো বাংলাদেশ একটি পরিবার, কিন্তু এখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। এগুলো ষড়যন্ত্রের অংশ। প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে বিশৃঙ্খলা যেন না ঘটে। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। নতুন করে শুরু হওয়া বাংলাদেশের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 16 জন উপদেষ্টা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হচ্ছে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নূর নবী সরকারের কাছ থেকে। নূর নবী, উপদেষ্টাদের নামগুলো যদিও আমাদের যমুনার স্ক্রলে যাচ্ছে, তারপরে আপনি আমাদেরকে একটু বিস্তারিত করেই জানাবেন এই 16 সদস্যের পরিচিতি। দেখুন, 16 সদস্যের পরিচিতির মধ্যে অনেকগুলো আমি ঠিক চিনতে পারছি না। দু একজনের সঙ্গে কথা বললাম, সেটা তারা বলতে পারছেন না। প্রথমেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, এটা তো আগে থেকেই জানা গেছে। আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছি। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি সালেউদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ডক্টর আসিফ নজরুল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আদিলুর রহমান খান অধিকারের মানবাধিকার সংগঠন অধিকারের তিনি সমন্বয়ক ছিলেন, হাসান আরিফ, তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী, তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব এবং তিনি একজন আন্দোলনকারী বলে এবং লেখক, তিনি সৈয়দা রেজওয়ানা হাসান, পরিবেশ আইন সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি একজন, সৈয়দা রেজওয়ানা হাসান বেলাতে কর্মরত ছিলেন, মোহাম্মদ নাহিদ ইসলাম, যিনি গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটার সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন, এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন রয়েছে, সেটির প্রধান ছিলেন এবং তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, তিনি সাবেক নির্বাচন কমিশনার। সুপ্রদীপ চাকমা, ফরিদ আখতার, তিনি উন্নয়ন কর্মী, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, তিনিও উন্নয়ন কর্মী, এবং সবশেষ 16 নম্বরে রয়েছেন ফারুকি আজম। এই যে এই সরকারটি গঠিত হলো, সংবিধানের ঠিক এখন যে প্রচলিত সংবিধান রয়েছে সেটার আলোকে নয়, এই সরকারকে তাহলে কিভাবে আইনগত বৈধতা দিতে হবে? এই সরকার যে কাজ করে যাবে, আগামী সংসদ যখন আসবে সেই সংসদের সামনে কিন্তু এই সরকারের সমস্ত কিছুকে পার্লামেন্টে তুলে বিল আকারে বৈধতা দিতে হবে। দেশের আপৎকালীন পরিস্থিতিতে এরকম সরকার গঠন করা হলো, এই সরকারের মেয়াদ কতদিন হবে সেটিও কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না। হয়তোবা আজকে যখন শপথ হবে বা উপদেষ্টাদের দপ্তর বন্টন হবে তখন কিন্তু স্পষ্ট করে বলা যাবে। এই সারা দেশে যে অবস্থা চলছে, সচিবালয়ের অচল অবস্থা চলছে, সবকিছু মিলিয়ে এই সরকারের দিকে পুরো দেশ তাকিয়ে, এবং গোটা যারা আন্দোলন করেছিলেন, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তারাও কিন্তু তাকিয়ে রয়েছে। এবং এই উপদেষ্টাদের শপথের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি যে ধরনের স্বপ্নের কথা বলেছেন, নতুন বাংলাদেশ নির্মাণের কথা বলেছেন, তরুণদের বা মানুষের সমস্ত মানুষের অধিকারের কথা বলেছেন, সেগুলো নিশ্চিত করার কথা বলেছেন, সেগুলো এই সরকার হয়তো বা নিশ্চিত করবে। মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতিটার উন্নত করার কথাও কিন্তু তিনি বলেছেন। সব মিলে বলা চলে এই সরকার শপথ নেওয়ার মধ্য দিয়ে হয়তো বা কতদিনের মধ্যে নির্বাচন দেন, প্রধান রাজনৈতিক দল দেশে যারা আছে প্রধান তারা কিন্তু সেদিকেও তাকিয়ে থাকবে। নিশ্চয়ই অনেকগুলো বিষয়ের দিকেই তাকিয়ে থাকা দরকার আছে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন নূর নবী সরকার। আমরা একটু বঙ্গভবনের সামনে যাই, আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন সেখানে। রবিন, শপথ গ্রহণের যেই অনুষ্ঠান সেটি আমরা যেমনটি শুনলাম 9টায় হওয়ার কথা রয়েছে, প্রস্তুতি নিশ্চয়ই শেষের দিকে। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে কারা কারা ইতোমধ্যে এসে যোগ দিয়েছেন একটু জানাবেন। বৃষ্টি, প্রায় 1200 জন আমন্ত্রিত অতিথি, এবং সেই অতিথিরা ধীরে ধীরে প্রবেশ করছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সচিব, সরকারি কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে প্রবেশ করা শুরু করেছেন। এই আমন্ত্রিত অতিথিরা বলা চলে বিকেল 5টা পর থেকেই মূলত আসা শুরু করেছেন এবং ধীরে ধীরে প্রবেশ করেছেন। যেহেতু প্রায় 1200 জন আমন্ত্রিত অতিথি এই শপথ অনুষ্ঠানকে ঘিরে, সেহেতু বলা চলে যে দীর্ঘ এক ধরনের জটলা তৈরি হয়ে যাওয়া, এবং সে কারণেই ধারাবাহিকভাবে তারা প্রবেশ করছেন। ইতিমধ্যেই যদি বলতে চাই যে যারা প্রবেশ করেছেন ইতিমধ্যেই, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রবেশ করেছেন, যেখানে রয়েছেন বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত
পর্যন্ত প্রবেশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রয়েছেন আমানুল্লাহ আমান, তাবিথ আউয়াল থেকে শুরু করে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রবেশ করছে। এছাড়া জামায়াত ইসলামের নেতৃবৃন্দ প্রবেশ করেছেন। হামিদুর রহমান আজাদকে দেখেছি, তিনি প্রবেশ করেছেন বিশেষ করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু জাকপার, আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর প্রবেশ করছে, তার সঙ্গে রয়েছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন রয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই প্রবেশ করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্য নামে যে 4টি দলের মোর্চা তারা, এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে করছে। আমরা নাগরিক ঐক্যের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, ঐক্যের মাহমুদুর রহমান মান্না তিনি আসলে রয়েছে, সঙ্গেই একটু কথা একটু যদি বলতেন যে কি প্রত্যাশা। পুরো দেশ একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে, আনস্টেবলের মতো মনে হচ্ছে, যেহেতু গভর্নমেন্ট নাই, একটা গভর্নমেন্ট হোক যাতে কন্ট্রোলটা দিতে পারে, ইমিডিয়েটলি দেওয়া দরকার, এই এক্সপেকটেশনে আছে আমাদের। কথা বলছেন মাহমুদুর রহমান মান্না, এই যারা বিরোধী রাজনৈতিক দল তারা আসলে ইতিমধ্যেই যেটি বলছিলেন যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, তাদের কাছে প্রত্যাশা দেশে অর্থনৈতিক সমৃদ্ধি, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার সেই প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করবেন, সেই আশাবাদের কথা যেমনটি রয়েছে, ঠিক তেমনি বিরোধী দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী কাঠামোকে সংস্কার করবেন এবং এই নির্বাচনের প্রতি সাধারণের যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থার জায়গা থেকে সাধারণকে আস্থায় এনে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে এই অন্তর্বর্তীকালীন সরকার, যার মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের প্রতিনিধি নিশ্চিত করতে পারবেন। সেই প্রত্যাশার কথা বারবার বলছেন বিরোধী নেতৃবৃন্দ, এবং যেটি বলছিলাম যে তারা মূলত এই ক্রান্তিকাল অতিক্রম করেছে দেশ, এমন একটি বক্তব্যের কথা বলছেন। তারা বলছেন যে খুব ছাত্র নাগরিকের যে সম্মিলিত প্রচেষ্টা, তার মধ্য দিয়ে মূলত এই ক্রান্তি থেকে মুক্তি পেল বাংলাদেশ, এবং যার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন করে এক ধরনের সম্ভাবনার দুয়ার খুলে গেল, এবং সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করবেন, চেষ্টা করবেন দেশের যে অর্থনৈতিক ভঙ্গুর যে অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণে তারা ভূমিকা রাখবেন এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশার কথা বলছে বিরোধী নেতৃবৃন্দ। প্রায় 1200 অতিথি, আমন্ত্রিত অতিথি, যেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে মূলত, বা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাত 9টায়, যেটির সম্ভাব্য সময় ছিল রাত 8টায়, সেটি আরও 1 ঘন্টা পিছিয়ে রাত 9টায়। যাবতীয় যত প্রস্তুতি বঙ্গভবনে, সেই সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা আসলে প্রবেশ করছেন বঙ্গভবনে, এবং বঙ্গভবনে এই আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন, এবং সেখানটায় জাতীয় পার্টি, বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, সিপিবি থেকে শুরু করে সব দলকেই আসলে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সব দলের বেশ কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেই নেতারাই আসলে ধীরে ধীরে প্রবেশ করছেন বঙ্গভবনে, এবং নিরাপত্তা সেনাবাহিনীর নেতৃত্বে সেই নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করার পর মূলত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বঙ্গভবনের সেই দুয়ারে যাচ্ছে, এবং দেখতে পাচ্ছি বিএনপি নেতৃবৃন্দ আসলে প্রবেশ করছেন, আরও অনেকেই প্রবেশ করছেন, এবং জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের সেই সব নেতারা যেটি বলছেন যে তারা প্রত্যাশা করছেন দেশে স্থিতিশীলতা আসবে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদেরও প্রত্যাশা একটি গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন। এবং সেই কথাটি বারবার পুনর্ব্যক্ত করে রাজনৈতিক নেতৃত্ব যেটি বলছে যে বিগত 15 বছর 17 বছরে বাংলাদেশের রাজনীতি এবং গোটা সামগ্রিক ক্ষেত্রেই যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, কিংবা তাদের ভাষায় দমন, নিপীড়ন এবং ফ্যাসিবাদী যে ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটির বিলোপ ঘটল এই ছাত্র জনতার নাগরিক ওই অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই অভ্যুত্থান আসলে সাধারণ মানুষের ইচ্ছেরই প্রতিফলন, এমনটি তারা বলছেন, এবং আমরা সেই সব নেতৃবৃন্দের কিংবা সেই সব জায়গাগুলো থেকে বলছি যেটি যে রাজনৈতিক নেতৃত্ব যেটি বারবার বলছে
দেখতে পাচ্ছি গণফোরামের সুব্রত চৌধুরী, তাহলে একটু বলবেন যে কি প্রত্যাশা আমরা অত্যন্ত আনন্দিত প্রফেসর সুব্রত চৌধুরী আসলে কথা বলার চেষ্টা করছিলাম বিএনপির প্রচার বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী একটু বলতেন প্রত্যাশা। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সবাই মিলে দেশটা করতে চাই। কথা বলছেন শহীদুদ্দিন চৌধুরী আইনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং যিনি সদ্য কারামুক্ত বটে, অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপির যে নেতৃবৃন্দকে আটক করা হয়েছিল তার মধ্যে শহীদুদ্দিন চৌধুরী আইনিও ছিলেন। তিনি যেমনটি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেই অন্তর্বর্তী আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর শাহেদা রফিক, তিনি বিএনপি নেত্রী, কিন্তু তার আগে মূলত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষককে আমরা ইতিমধ্যেই প্রবেশ করতে দেখেছি বঙ্গভবনে, এবং তাদের সকলেরই একই প্রত্যাশা যে তারা আসলে আশা করছেন যে এই সরকার দেশে স্থিতিশীলতা আনবে, যেই যে অস্থিরতা বা এখনো যেটি চলমান রয়েছে শান্তি শৃঙ্খলা বা সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটবে তাদের নেতৃত্বে। এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গাড়িও আসলে এখানটায় এসেছে, এবং বিএনপি নেতৃবৃন্দ সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং অর্থাৎ সর্বশেষ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন যে 14 দলীয় জোট সেই সব দলের কোনো নেতৃবৃন্দকে আমরা এখানে প্রবেশ করতে দেখিনি। মূলত সুশীল সমাজ এবং বিরোধী রাজনৈতিক দলগুলি যারা ইতিমধ্যে এতদিন রাজপথে ছিলেন সেই সব নেতৃবৃন্দের প্রতিনিধিকে এবং সরকারি বিভিন্ন কর্মকর্তাকে আমরা এখানটায় অর্থাৎ এই বঙ্গভবনের শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে প্রবেশ করতে দেখেছি, যেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাত 9টায়। বৃষ্টি এবং ইতিমধ্যে যেই অতিথিরা আসছেন একে একে আরো আসতে থাকবেন, 1200 জন অতিথি, যেহেতু নিশ্চয়ই সময়ও লাগবে। আপনি আমাদেরকে বিস্তারিত করে জানাচ্ছিলেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি সাইফুদ্দিন রবিন। এবারে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী তাওহিদ মিথুনের কাছে, তিনি খুব সম্ভবত বঙ্গভবনের ভেতরে অবস্থান করছেন। আমাদেরকে একটু ভেতরের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন মিথুন। বৃষ্টি, এটুকু বলতে পারি যে বঙ্গভবনের দরবার হল যেই অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত। বঙ্গভবনের দরবার হলের ইতিমধ্যেই যে সামনের আসনগুলো দেখতে পাচ্ছেন সেই আসনগুলোতে আসলে যারা অন্তর্বর্তী সরকারের প্রধান সহ যারা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন তারা এই আসনটিতে বসবেন, এবং এখানে সেভাবে প্রস্তুতি রয়েছে। তারা তাদের শপথ গ্রহণের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যদিও 8:30টায় এখন পর্যন্ত নির্ধারিত যেটি পূর্ব নির্ধারিত 8:30টায় শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে, এরই মধ্যে যেটি হয়েছে সন্ধ্যার আগে থেকেই বঙ্গভবনে যে আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা গুরুত্ব পেয়েছেন আজকের এই বঙ্গভবনের যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানের অতিথি হিসেবে তারা আমন্ত্রণ পেয়েছেন, এবং বিভিন্ন ভাগে রয়েছেন। এখানে গণমাধ্যম ব্যক্তিত্বরা রয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা মাহমুদুর রহমান মান্নাকে দেখেছি, ভিপি নূর তাকে দেখেছি, বিএনপির কয়েকজন নেতাকে দেখেছি, তারা এসেছেন। হেফাজতে ইসলামের কয়েকজন নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ তাদেরকে দেখেছি আমন্ত্রিত অতিথি হিসেবে এই শপথ অনুষ্ঠানে এসেছেন। এখানে আমি যদি সংখ্যা উল্লেখ করি যে আপনারা এর মধ্যে জেনেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান ইতিমধ্যেই নিশ্চিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন প্রধান হিসেবে তিনি শপথ নেবেন। তার বাইরে যে উপদেষ্টার সংখ্যা সেটি আমরা এখন পর্যন্ত 16 জনের মতো জানতে পেরেছি। যদিও ধন্যবাদ মিথুন, আমরা আবার আপনার কাছে ফিরবো, তবে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আখলাকুস সাফার কাছে যেতে হচ্ছে। সাফার সারাদিনই ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে, এই মুহূর্তে সাফার কাছে কি আপডেট আছে সেটা জানতে চাচ্ছি। সাফা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনার কাছে ফিরছি। বৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন চেহারাগুলো পরিচিত, যারা এই নতুন যে বাংলাদেশ আজ যেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে এই শপথ অনুষ্ঠানে জয়েন করার জন্য এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক এবং সহ সমন্বয়করা তারা সবাই কিন্তু রওনা দিয়েছেন বঙ্গভবনের উদ্দেশ্যে। টিএসসি থেকে তারা এই মুহূর্তে রওনা দিলেন। আমরা দেখতে পাচ্ছি তাদের যে সব মিলিয়ে 40 জনের যে দল, সেই 40 জন তারা বঙ্গভবনে যাচ্ছেন এই শপথ অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য।
এছাড়াও অন্য যারা সমন্বয়করা আছেন তারা সাংবাদিক সমিতির যে কার্যালয়টি আছে সেটির মধ্যে সেখানে তারা অবস্থান করছেন। এছাড়াও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও যারা সমন্বয়করা আছেন তারাও কিন্তু এখন টিএসসিতে অবস্থান করছেন। পুরো ক্যাম্পাস এলাকা কিন্তু এখন একটা বিজয়ের যে আনন্দ এবং প্রতিটি দেয়ালে দেয়ালে যেই আন্দোলনের সময় যা যা লেখা হয়েছিল সেগুলো কিন্তু এখন সব মুছে সেখানে রং করে নতুন করে অনেক কিছু এখন লেখা হচ্ছে এবং বিজয়ের গানগুলো লেখা হচ্ছে, বিজয়ের কথাগুলো লেখা হচ্ছে এবং যেই ত্যাগ হয়েছে, যেই ত্যাগের বিনিময়ে এই যে বলা হচ্ছে যে স্বাধীন দ্বিতীয়বারের মতো যে স্বাধীন হলো বাংলাদেশ, সেই ত্যাগের যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু লেখা হচ্ছে। যেটি বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই যে সমন্বয়করা তারা বিমানবন্দরেও কিন্তু তাদের কথাবার্তা হয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা আসলে কি চান এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। ছাত্র সমাজের পক্ষ থেকে তারা রাষ্ট্র সংস্কারের জন্য এবং সবার আগে কি কাজ করতে হবে সেই বিষয়গুলোরও কিন্তু তারা একটা রূপরেখা, চূড়ান্ত রূপরেখা বলা যায়, ছাত্রদের পক্ষ থেকে সেই চূড়ান্ত রূপরেখা তারা জানিয়েছেন এবং যার মধ্যে কিন্তু আছে বিচার বিভাগের সংস্কার, রাষ্ট্রের যে সবগুলো যে প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার, সেই সংস্কারের কথা কিন্তু তারা বলেছেন এবং একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়াগুলো কেমন হবে, নিয়োগগুলো কেমন হওয়া উচিত এবং অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কি কি উপায় অবলম্বন করা উচিত, এই ধরনের অনেকগুলো প্রপোজিশনও কিন্তু সেখানে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে যেই আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেই আহতদের চিকিৎসার জন্য কি ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যে স্বীকৃতিটা দেয়া এবং তাদের একই সঙ্গে তাদের যে ত্যাগ, সেই ত্যাগটাকে স্বীকার করা এবং ক্ষতিপূরণের যে বিষয়গুলো সেগুলোও কিন্তু উঠে আসছে আমরা দেখতে পেয়েছি। এবং ক্যাম্পাসে সবারই অবস্থান আছে, সবারই অবস্থান দেখা যাচ্ছে। আমরা একটু এখানকার শিক্ষার্থী যারা আছে তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এখানে কি তৈরি করছেন এখন? আমরা এখন একটা গ্রাফিটি করতেছি, এটা আমাদের রেফারেন্স সেই অনুযায়ী। এই যে আমরা দেখলাম ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আন্দোলনের সময় যা যা লেখা হয়েছিল সেগুলো মুছে ফেলা এবং নতুন কিছু করা, এটা দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? মেসেজটা কি? মেসেজটা হচ্ছে আগে যেগুলো ছিল সেগুলো আন্দোলন রিলেটেড ছিল না, যেহেতু এখন আমরা আন্দোলন রিলেটেড আন্দোলনের একটা সময় পার করেছি। এখন মানুষের উদ্দীপনা এবং মানুষের যে চেতনা সেটা আবার নতুন করে জাগ্রত হয়েছে। তো সেই দিক থেকে আমরা নতুন করে আবার শুরু করতেছি, নতুন সরকার আসছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে। তো সেই চেতনা থেকেই আমরা নতুন করে আবার স্বৈরাচার বিরোধী স্পিরিটটা প্রকাশ করার জন্য আমরা আসলে এই গ্রাফিতিগুলো করতেছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই কি প্রত্যাশা, এই নতুন যে সরকার কিছুক্ষণ পর শপথ নেবে তাদের কাছে কি চায় ছাত্র সমাজ? আমরা চাই এই আন্দোলনটা যেই ব্যানারে হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে সকল যে বৈষম্য বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ এবং পাহাড় সমতলে যে বৈষম্য আছে এই সকল বৈষম্যের আমরা নিরসন চাই এবং একটা সাম্যভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ সেটা আমরা চাই। আপনাদেরকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনি শুনছিলেন শিক্ষার্থীদের কথা, পুরো ক্যাম্পাসের পরিস্থিতির কথা। রওনা দিয়েছে শিক্ষার্থীরা, হয়তোবা 4 থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে বঙ্গভবনে। শুনছিলাম 40 সদস্যের একটি দল রওনা দিয়েছে। সাফা, আপনার মাধ্যমে শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে জরুরি ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে তারা বললেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে একে একে, আর ছাত্র জনতা যে আশায় জীবন দিয়েছে তা প্রতিষ্ঠা করাও নতুন সরকারের দায়িত্ব বলেই মনে করছেন তারা। পরিবর্তনের যে হাওয়া বইছে তার কাণ্ডারি ফিরলেন নিজ ভূমে। ছাত্র জনতার আন্দোলনের ফলে যে ইস্পাত কঠিন ঐক্য দেখেছে বাংলাদেশ, তার নেতৃত্বে থাকবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই স্বপ্ন ছিল তরুণদের। বিমানবন্দরে তাকে বরণ বেলাতেও তরুণদের প্রাধান্য ছিল। প্রথমেই সমন্বয়কদের বুকে টেনে নেন বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাগত জানাতে আন্দোলনে সমর্থন জানানো সুশীল সমাজের প্রতিনিধিরাও ছিলেন বিমানবন্দরে। কুশল বিনিময় করেন দেশের নতুন কর্ণধারের সাথে। বিশিষ্টজনরা বলছেন, রাষ্ট্র পুনর্গঠনের অনেক কাজ বাকি। মোহাম্মদ ইউনূস ধাপে ধাপে তাতে হাত লাগাবেন বলে আশা করেন তারা।
নিশ্চয়ই এই সংকটকালীনই একটা পরিকল্পনা উনি নেবেন ইমিডিয়েটলি। আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা, তারপরে আমাদের অনেকগুলো জরুরি কাজ আছে। বলেন দেশ মানে স্বৈর শাসন নয়, আবার নির্ঘুম রাত জেগে ডাকাত পাহারা দেওয়া নয়। নিশ্চয়ই মানুষকে সেই স্বস্তি দেওয়ার দায়িত্ব নেবে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূস একজন অভিভাবক হিসেবে নিয়েছেন, ফলে আমার মনে হয় যে দেশে যে এখন অরাজকতা চলছে এবং অর্থনৈতিক দুর্দশা চলছে, নিশ্চয়ই তিনি এটার সমাধান করবেন এবং বৈষম্য দূরে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। শপথ গ্রহণের পড়াশোনাতে দম ফেলার সুযোগ নাই। আজকের রাতটা অন্তত যাতে এই রকম টেনশনে এই দেশের নাগরিকরা না থাকে, এটা এক। দ্বিতীয় হচ্ছে খুব দ্রুত আমাদের যে সোফার যা যা ঘটলো, মানে এগুলোর একটা ইভ্যালুয়েশন করা। বৈষম্য দূরের আশায় ৭১-এ দেশ স্বাধীন হলেও সমতা ফিরেনি। দলীয় মোড়কে পক্ষপাতমূলক আচরণে অভ্যস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। বিশিষ্টজনরা বলছেন রাজনৈতিক সরকারগুলো নিজ স্বার্থে ধ্বংস করে ফেলেছে এসব প্রতিষ্ঠান। সেসব সংস্কারেও অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রাখার পরামর্শ তাদের। রিফর্মগুলোর কাজ যেগুলোর কথা বলা হয়েছে মাস্ট, কারণ এই দেশের স্ট্রাকচার পুরো শেষ। এই দেশের বিচার বিভাগ নাই, এই দেশে কোনো কমিশন কাজ করে না, এই দেশের ব্যুরোক্রেসি নষ্ট হয়ে গেছে। এগুলো নিয়েও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাজ করতে হবে। ছাত্র জনতা যে দেশের আশায় অকাতরে বিলিয়ে দিয়েছে নিজের জীবন, সেই দেশ তাদের উপহার দেয়া হবে এমনটাই আশা তাদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্যমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর তরুণরা, আর তাদের ভালোবাসায় সিক্ত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণ করে নিতে বিমানবন্দরের বাইরেও অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ। প্রত্যাশা, বিভেদহীন এক নতুন বাংলাদেশ উপহার দেবেন এই নোবেলজয়ী। সকল প্রতীক্ষা শেষে বেলা ২টার দিকে ঢাকার আকাশে প্রবেশ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি। এর ঠিক ১৩ মিনিট পর বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর ২ ঘন্টা আগে থেকেই ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিআইপি গেটে ভিড় করতে থাকে সাধারণ মানুষ। বিমানবন্দরের ভেতরের সকল আনুষ্ঠানিকতা শেষে ডক্টর ইউনূসের গাড়িবহর যখন বেরিয়ে আসে, তখন হাত নেড়ে স্বাগত জানান সবাই। কারো হাতে ব্যানার, কারো হাতে ফুল, কারো মাথায় জাতীয় পতাকা। সবার চোখে মুখেই নতুন বাংলাদেশের স্বপ্ন। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু গোটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম। এক্ষেত্রে আমরা ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছি যে বাঙালি জাতিকে আমরা নতুন একটি রাষ্ট্র উপহার দেব, আর সেই উপহার রূপকার উন্মোচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের আইনি প্রক্রিয়া যেই ফাঁকফুকুরগুলো রয়ে গেছে, যেটার জন্য বারবার স্বৈর যেই ক্ষমতায় বসে সেই স্বৈরচারী হয়ে বেরোয়, এই ফাঁকফুকুরগুলো, আইনি যে ফাঁকফুকুরগুলো, এগুলো বন্ধ করতে হবে। সবার প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, মেধাই হবে একমাত্র যোগ্যতার মাপকাঠি। আমাদের দেশে রন্ধে রন্ধে, অর্থাৎ আমাদের শিরা উপশিরা থেকে শুরু করে আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ছড়াই গেছে। এই দুর্নীতি নির্মূল করতে হইলে আপনাদের একেবারে আপনার মহল্লা থেকে শুরু করে এটা শুদ্ধ করতে হইবে। ওনার কাছে প্রত্যাশা হচ্ছে যে আমরা যেই বিষয়টা নিয়ে আন্দোলন করছি, হ্যাঁ আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা বিষয় মানে সেক্টরে হচ্ছে দুর্নীতি, অন্যায়, এই বিষয়গুলো আছে। তো আমরা অত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। তো ওই হিসাবে হচ্ছে এখন আমরা চাইতেছি যে ওনার ধারা, হ্যাঁ ওনার উপর আমাদের বিশ্বাস আছে, ওই হিসাবে আমরা চাইতেছি যে ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত করতে পারি। নতুন এই বাংলাদেশে অপরাধীকে খুঁজে সময় নষ্ট করতে চান না কেউ। সবার দাবি কেউ যেন অপরাধ করারই সুযোগ না পান, সেই পরিকল্পনায় দেশ গড়তে হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে দরবার হলে আছেন সহকর্মী তাওহিদ মিথুন। এই পর্যায়ে আমরা তাওহিদ মিথুনের কাছে যাচ্ছি। মিথুন, যদি আপনি আমাদেরকে শুনতে পেয়ে থাকেন, একটু জানাবেন যে ১২০০ অতিথি ইতিমধ্যেই উপস্থিত হবার কথা রয়েছে এই শপথ অনুষ্ঠান উপলক্ষে। তার মধ্যে কারা কারা উল্লেখযোগ্য উপস্থিত হয়েছেন আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, দর্শকরা সরাসরি দেখতে পাচ্ছে। আপনি তো দরবার হলেই আছেন এই মুহূর্তে, আমাদেরকে যদি একটু বিস্তারিত করে জানাতেন।
জি, দরবার হলে এখন পর্যন্ত আমরা আসলে যারা শপথ দিবেন অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ অন্য যে উপদেষ্টারা তারা এখনও প্রবেশ করেননি। তবে ইতিমধ্যেই বঙ্গভবন দরবার হল একেবারে প্রস্তুত শপথ অনুষ্ঠানের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আমন্ত্রিত অতিথি এই শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন থেকে যাদের আমন্ত্রণ জানানো হচ্ছে সেই অতিথিরা ইতিমধ্যে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন এখানে সাবেক ডিফেন্সের যেসব কর্মকর্তা রয়েছেন অবসরপ্রাপ্ত, তারা উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অর্থাৎ আমরা বিএনপি, জামাত ইসলামী, আমরা গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ সহ হেফাজতে ইসলাম এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দকে দেখেছি। বিভিন্ন শ্রেণী পেশার যে বিশিষ্টজনরা রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন, গণমাধ্যম ব্যক্তিত্বদেরকেও এখানে আমন্ত্রণ জানানো রয়েছে। এছাড়া যারা শপথ নেবেন তাদের যে স্বজনরা তারাও উপস্থিত থাকবেন, যদিও তারা এখনও এসে পৌঁছাননি, তাদেরকে দেখা যায়নি। তাদের জন্য নির্ধারিত আসন রয়েছে। অর্থাৎ এখন সময়টা ছিল 8:30 এই শপথ অনুষ্ঠানের, যদিও হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। তবে বঙ্গভবনের দরবার হল একেবারে প্রস্তুত রয়েছে এই শপথ অনুষ্ঠানের জন্য। হয়তো আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই যারা রয়েছেন এই আজকে যে শপথ নেবেন, আমরা এখন পর্যন্ত জানি যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সহ মোট 17 সদস্যের যেই উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ শপথ নেবে এবং এখানে যে প্রধান ছাড়া যে 16 জন রয়েছেন তাদের জন্য নির্ধারিত আসন রয়েছে। তাই সেভাবেই যে শপথ অনুষ্ঠানে যে মাইক্রোফোনগুলো সেগুলো সেভাবে প্রস্তুত রয়েছে। তারা এলে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 8:30 পরে হয়তো এই শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে যেটি নিয়ে আসলে আজকে সারাদিন ভর আলোচনা ছিল যে উপদেষ্টারা কারা হচ্ছেন, সেটি একেবারে শেষ মুহূর্তে এসে বঙ্গভবনে তালিকা হওয়ার কারণে আসলে অতিথিরা যে তারা সন্ধ্যার পর থেকে বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন এবং এখনও অতিথিরা আসছেন। আনুষ্ঠানিকভাবে আসলে যেসব রাজনৈতিক দল রয়েছে, যেসব বিশিষ্টজনদের যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে তারাই অন্তত 400-র বেশি অতিথি। এছাড়াও রাষ্ট্রীয় বিভিন্ন দপ্তরের যে যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মচারী, সেনা, তিন বাহিনীর বিভিন্ন দপ্তর থেকে যারা অতিথি হয়ে আসছেন, এর বাইরে যারা সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, সিনিয়র কর্মকর্তা রয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা আস্তে আস্তে আসতে শুরু করেছেন, যে কারণে আরও কিছুটা সময় নিচ্ছে। এবং উপদেষ্টা যারা শপথ নেবেন আজকে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যাদের শপথ বাক্য পড়াবেন, আপনারা জানেন যে নিয়ম অনুযায়ী আসলে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান তাকে প্রথমে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই যে বাকি যে সদস্যরা রয়েছে উপদেষ্টা হিসেবে, তার এই অন্তর্বর্তী সরকারের যে সদস্য হিসেবে যারা শপথ নিতে যাচ্ছেন, তারপরে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে এবং এই শপথের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই আসলে এই যে বাংলাদেশে আপনারা জানেন যে গত 2 থেকে আড়াই দিন যে সরকার মূলত সরকার নেই, যে একটি সরকার পদত্যাগের পরে যে সরকার ব্যবস্থা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং তারপরে হয়তো তাদের সঙ্গে আলোচনা করে, যারা শপথ নেবেন তাদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তাদের দপ্তরগুলো বন্টন করে দেবেন, কে কোন দপ্তরগুলো তারা আসলে পরিচালনা করবেন বা যে দপ্তরগুলো তারা দায়িত্ব নেবেন সেটি আলোচনা করে হয়তো তাদের মধ্যে, এবং এটি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন থেকে তাদের দপ্তর থেকে এটা আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানিয়ে দেওয়া হবে। তবে এই মুহূর্তে যদি আমরা বলি যে এখানে আজকের যে অতিথিরা এসেছেন, অতিথিরা এখনও আসছেন, কিন্তু যারা রয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে আমরা মাহমুদুর রহমান মান্না সহ বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি। এখনও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ তাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আসার কথা, তারা এখনও এসে উপস্থিত হননি। আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে তারাও উপস্থিত হবেন এবং অন্যান্য দলের যে সিনিয়র শীর্ষ নেতারা তারা এখনও উপস্থিত হননি বঙ্গভবনে। তারা হয়তো আসতে শুরু করেছেন। আসলে অনেক অতিথির বহর, সেই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আসতে তাদের কিছুটা সময় লাগছে, কিন্তু বঙ্গভবনের যে দরবার হল সেটি পুরোপুরি প্রস্তুত বলা যায়। এখানে সব শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের মানুষ, রাজনৈতিক দলের পক্ষ থেকে সব শ্রেণী পেশারই বিশিষ্টজনরা, সব রাজনৈতিক দলের যে ব্যক্তিবর্গ রয়েছেন তারা সকলে মূলত এই আজকের যে আজকের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে সাক্ষী হতে তারা এসে উপস্থিত হয়েছেন এবং আপনারা যে ইতিমধ্যে
ইতিমধ্যে যে তালিকা নিয়ে গণমাধ্যমে আলোচনা হচ্ছে, আমরাও বঙ্গভবনের ভেতর থেকে আসলে আমরা তো এই মুহূর্তে তারা উপস্থিত হননি, সে কারণে আমরা যতটুকু জানি যে সেই তালিকাটি নিশ্চিত এবং 16 জন উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার প্রধান যিনি ডক্টর ইউনূস তিনি সহ মোট এই অন্তর্বর্তী সরকারের আকার হচ্ছে 17 সদস্যের এবং সেভাবে প্রস্তুতি রয়েছে। যদিও আমি দেখতে পেয়েছি যে এখানে 13 থেকে 14টি আসন উপদেষ্টাদের জন্য রাখা হয়েছে সেভাবে রিজার্ভ করা, এবং তার বাইরে ছাত্র সমন্বয়কদের জন্য কয়েকটি আসন একেবারে সামনের আসনে রাখা হয়েছে। তার মানে প্রতিনিধিরাই প্রতিনিধিত্ব করবে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটি বোঝা যাচ্ছে। কিন্তু পুরোপুরি আপনাদেরকে আসলে বলতে গেলে যখন দরবার হলে তারা এসে উপস্থিত হবেন তারপরেই আসলে নিশ্চিত করে বলতে পারছি যে তারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন। তবে সেই রকমই তো তালিকা নিয়েই আলোচনা করে প্রস্তুতি নিয়ে আসলে সবশেষ এই অন্তর্বর্তী সরকারের যে আজকের যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানটি পরিচালনা হবে এবং ক্যাবিনেট সচিব সঞ্চালনা করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন। অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ বাক্য পাঠ করাবেন এবং তারপরে তিনি যে বাকি যে উপদেষ্টা পরিষদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দরবার হলে অতিথিরা তারা আসতে শুরু করেছেন, অতিথিরা এসে গেছেন, সামনের অতিথি আসনগুলো মোটামুটি ভরে গেছে বলা যায়। আর যারা গণ্যমান্য রয়েছেন যেসব রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ তারা হয়তো কিছুক্ষণের মধ্যে এসে দরবারে উপস্থিত হবেন। 3 বাহিনীর প্রধানগণ তাদেরও আসার কথা রয়েছে, তারা এখানে তারাও ওই আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবং এর বাইরে যে রয়েছে গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা উপস্থিত থাকবেন। আমরা দেখেছি যে একসাথে গণমাধ্যমের যে বিভিন্ন গণমাধ্যমের যে কর্তা ব্যক্তি রয়েছেন তারা অনেকেই ইতিমধ্যে এই অনুষ্ঠানের স্থলে এসে উপস্থিত, দরবার হলে এসে উপস্থিত হয়েছেন। দরবার হল এই শপথ অনুষ্ঠানটি আজকে যে আনুষ্ঠানিকতা সেটির জন্য আসলে দরবার হল পুরোপুরি প্রস্তুত। আজকে এই শপথ অনুষ্ঠান 8:30টায় বঙ্গভবন থেকে জানানো হয়েছিল আনুষ্ঠানিকভাবে যে 8:30টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, কিন্তু যেহেতু কিছু আনুষ্ঠানিকতা, কিছু আলোচনা, আজকে জানেন যে অন্তর্বর্তী সরকার প্রধান যিনি হতে যাচ্ছেন ইউনূস, যাতে পুরোপুরি যিনি দায়িত্ব নিচ্ছেন তিনি এসেছেন দুপুরেই এবং দীর্ঘ সময় তিনি বিভিন্ন জায়গায় বৈঠক করতে হয়েছে, আলোচনা করতে হয়েছে। বিভিন্ন ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী যে ছাত্ররা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের কিছু প্রস্তাবনা সেগুলোর আলোকেই তো আসলে মূলত এই উপদেষ্টা পরিষদ অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের যেই কাঠামো সেটি নিশ্চিত করা। সেই কারণে কিছুটা সময় লাগার কারণে হয়তো ধারণা করা হচ্ছে যে এই শপথ অনুষ্ঠানটি আসলে কিছুটা বিলম্ব হতেই পারে। সেই কারণে আপনাদেরকে আসলে জানিয়ে রাখি যে যখনই আপনারা জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন যে ঠিক কতক্ষণ নাগাদ হয়। তবে এখন পর্যন্ত যেই 8:30টার মধ্যে হয়তো এটি এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতেও পারে, কারণ এর মধ্যেই আমন্ত্রিত অতিথিরা যেহেতু প্রবেশ করে যাচ্ছেন, হয়তো অপেক্ষার কিছুক্ষণের মধ্যে বাকিরা প্রবেশ করে গেলে 3 বাহিনীর প্রধানগণ আসবেন, রাজনৈতিক দলের যে শীর্ষ নেতারা রয়েছেন তারা চলে এলে হয়তো বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়ে যাবে। এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বঙ্গভবনে রয়েছেন এবং তিনি তার সার্বিক প্রস্তুতি নিষ্পন্ন করতে নির্দেশনা অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে বঙ্গভবনের যে কর্মচারী রয়েছেন তারা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে এনেছেন। একেবারে পুরোপুরি প্রস্তুত দরবার হল, যেখানে শপথ বাক্য পাঠ করবেন যে উপদেষ্টা, আজকের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, সেই স্থানটিও একেবারে প্রস্তুত। সেখানে শপথ অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শপথ বাক্য পাঠ করাবেন। এবং প্রথমে যেটি
এই নিয়ম অনুযায়ী আপনাকে আবারও বলছি যে এই শপথ অনুষ্ঠানটির শুরুতেই রাষ্ট্রপতি প্রথমে যে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি ডক্টর ইউনূস তাকে শপথ বাক্য পাঠ করাবেন এবং তারপরে বাকি যে সদস্য রয়েছে তাদের উপদেষ্টাদের তাদের শপথ বাক্য পাঠ করাবেন এবং এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হবে আজকে এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে এখন পর্যন্ত যেহেতু এটা নিয়ম রয়েছে যে যারা শপথ বাক্য পাঠ করানোর পরেই মূলত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয় যে কে আসলে কোন দপ্তর পেলেন, যেহেতু এটি একটি সীমিত পরিসর। আপনারা জানেন যে মন্ত্রিসভা গঠনের সময় যখন একটি বড় আকার থাকে, এটা একেবারে সীমিত পরিসর, 17 সদস্য বিশিষ্ট। সেই কারণে দপ্তরগুলো এক একজনকে একাধিক দপ্তরের দায়িত্ব নিতে হবে, এটি স্বাভাবিক বলাই যায় এবং সেই দপ্তরগুলো বন্টন করা হবে। সেই আলোকে শপথের পর হয়তো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সেটি জানানো হবে এবং এটি ধারণা করা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি তার যে নতুন সদস্যদের সঙ্গে আলোচনা করে তার মতো চিন্তা করে তিনি সেভাবেই সেই তাদের দপ্তরগুলো বন্টন করবেন। এর বাইরে আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গভবনে অতিথিরা সবাই বেশিরভাগ অতিথি চলে আসছেন, ভিতরে প্রবেশ করতে সময় লাগছে। যারা আসছেন তারা আজকের দিনটির সাক্ষী হতে অনেকেই অতিথি হয়ে এসেছেন। এই তো এখন আপনাকে আগেই বলে রেখেছি যে পুরোপুরি প্রস্তুত, যে বঙ্গভবন পুরোপুরি প্রস্তুত, দরবার হল পুরোপুরি প্রস্তুত শপথ অনুষ্ঠানের জন্য। প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি এলে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নিশ্চয়ই, এবং দরবার হলে অতিথিরাও আসতে শুরু করেছে। গণ্যমান্য যারা আছেন তারাও ইতিমধ্যে এসেছেন। যেহেতু অতিথির সংখ্যাটি অনেক বেশি, অর্থাৎ 1200 জন, আসতেও সময় লাগবে এবং এ কারণেই হয়তো শপথ গ্রহণে কিছুটা বিলম্ব হতে পারে, যেমনটি আমরা শুনেছি 9টায় হওয়ার কথা রয়েছে। মিথুন, আপনি থাকুন দরবার হলে, আমরা প্রয়োজনে আবারও আপনার কাছে ফিরব এবং তখন আবারও দর্শকদেরকে বিস্তারিত করে জানাতে পারবো। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের সহকর্মী তাওহিদ মিথুন বঙ্গভবন দরবার হলের ভেতর থেকে আপডেটটুকু জানিয়ে দিচ্ছিলেন। আমরা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গুলশানের বাসভবন সেই এলাকায় যেতে চাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই রওনা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখে মনে হচ্ছে তার গাড়িবহর ইতোমধ্যেই প্রস্তুত এবং যেমনটি দর্শক আপনারা অবগত যে রাত 9টায় তার শপথ গ্রহণের কথা রয়েছে। 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার গুলশান 2-এর বাসভবনের সামনে সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত এবং তার যে গাড়িবহর সেটিও উপস্থিত দেখতে পাচ্ছি। ঠিক ঘড়িতে এই মুহূর্তে 7:53 বাজছে। এর মানে 1 ঘন্টার মধ্যেই শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হয়ে যাবার কথা। সেই হিসেবে কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবেন এবং তিনি রওনা হবেন। আমাদের সহকর্মীরা ইতোমধ্যেই আপনাদেরকে শেষ সময়ের খবরটুকু জানিয়ে দিয়েছে, যেমন বঙ্গভবনে সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতোমধ্যেই সম্পন্ন। 1200 অতিথি সেখানে আসবেন, এর মধ্যে গণ্যমান্য যারা আছেন এবং উল্লেখযোগ্য যারা আছেন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। সকল রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে পৌঁছেছেন। আওয়ামী লীগ বাদে বাকি যে সকল রাজনৈতিক দল রয়েছে তার যে পরিচিত মুখ তাদেরকে আমরা দেখেছি সেখানে উপস্থিত হতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ শপথ বাক্য পাঠ করাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বাকি যে 16 সদস্য রয়েছে তাদেরকেও। আপনাদেরকে যদি একটু ধারণা দেই, ইতোমধ্যেই আপনারা যমুনার স্ক্রলে দেখতে পাচ্ছেন যে 16 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এছাড়া 16 সদস্য রয়েছেন যারা উপদেষ্টাদের মধ্যে আছেন সালেউদ্দিন আহমেদ, এছাড়াও আছেন ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, আছেন হাসান আরিফ, তৌহিদ হোসেন আছেন, সৈয়দা রিজওয়ানা হাসান, এছাড়াও আছেন 2 জন সমন্বয়ক, একজন মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই প্রধান 6 সমন্বয়ক আছেন তাদের মধ্যে 2 জন অন্যতম। এছাড়াও এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, এছাড়াও রয়েছেন সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, আছেন বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান আছেন, এছাড়াও রয়েছেন নূরজাহান বেগম,
শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম। দর্শক, ইতোমধ্যেই আমরা গুলশান 2-এর বাসভবনের সামনের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। খুব সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বের হবেন। তার বাড়ির সামনে যে গাড়িবহর সেটি প্রস্তুত আছে এবং এই গাড়িতে করেই তিনি আসলে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন এবং বঙ্গভবনের দরবার হলে ইতোমধ্যেই যেই আমন্ত্রিত অতিথিরা তারা এসে পৌঁছে গেছেন, অনেকে আবার পথে আছেন, পৌঁছাবেন। ইতোমধ্যেই আমার সহকর্মীরাও সেখানকার যেই আপডেটটুকু আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। আজ রাত 9টায় শপথ নেবেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন। এই অন্তর্বর্তীকালীন সরকার 17 সদস্যের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাকি থাকছেন 16 জন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হতে পারে সে সম্পর্কে কিন্তু গতকালই অর্থাৎ বুধবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর দফতরে এক ব্রিফিংয়ে কিছুটা ধারণা দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যের সংখ্যা হতে পারে 15 জনের মতো, 2-1 জন বেশিও হতে পারে এবং হলো তাই। মোট 17 সদস্য থাকছে এতে। আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের যে প্রস্তুতি সেটি মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকেই চূড়ান্ত করা হয়েছে এবং আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে 21টি গাড়ি রাখা হয়েছে, সেটিও আমরা আপনাদেরকে দেখিয়েছি, যার মধ্যে একটি BMW গাড়ি রয়েছে। এই BMW গাড়িটি আসলে প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য বরাদ্দ করা। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সম্ভবত তার বাসভবন থেকে বের হচ্ছেন এবং সেখানে যে গণমাধ্যম কর্মী রয়েছে, এছাড়া সেনাবাহিনীর বেশ কিছু সদস্যকেও সেখানে দেখতে পেয়েছি। অর্থাৎ কঠিন যে প্রহরা কিংবা পাহারা যাই বলি না কেন, সিকিউরিটির মধ্য থেকেই তাকে আসলে নিয়ে আসা হবে। আমরা গুলশানের বাসভবনের সামনের যেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি তার গাড়িবহরও ইতোমধ্যেই প্রস্তুত এবং ঘড়িতে যেহেতু 7:57 বাজে আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু শপথ পাঠ করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং আমরা যেমনটি জানতে পেরেছি এই শপথ নেয়ার পর রাজধানীর রমনা এলাকায় যেই রাষ্ট্রীয় অতিথি ভবন আছে যমুনা, সেখানেই উঠবেন ডক্টর ইউনূস এবং তিনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব পালনকালে সেখানেই থাকবেন। আর এজন্য যমুনা প্রস্তুত করা হচ্ছে, ইতোমধ্যে নিশ্চয়ই সেটি প্রস্তুত করা হয়েছে। যেহেতু এর আগের সাবেক প্রধানমন্ত্রী বলা চলে শেখ হাসিনা সরকারের পদত্যাগের 4 দিনের মাথায় আজ 17 সদস্যের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে এবং এই কারণে আমরা দেখেছিলাম 5 আগস্ট যেদিন শেখ হাসিনা পদত্যাগ করেন তারপরে যে ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ড হয়, এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রীর যেই বাসভবন কিংবা তার যে কার্যালয় সেটি আসলে মোটামুটি ধ্বংসস্তূপেও পরিণত হয়, যার কারণে আমরা শুনতে পেরেছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি তার কাজকর্ম সারবেন এবং সেখানেই থাকবেন। আমরা গুলশান 2-এর বাসভবনের সামনে যে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে বের হয়ে আসার যেই প্রতীক্ষা সেই প্রতীক্ষায় আমরা আছি। তিনি যখনই বের হবেন আবারও আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তবে তার আগে একটি খবর জানাতে চাই, সেটি হচ্ছে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ, আর সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে সচল করতে হবে দেশের অর্থনীতি। এই মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ে বিএনপি আশাবাদী। আজ দুপুরে কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ নিতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান মির্জা ফখরুল। আশ্বাস দেন আহতদের সব ধরনের সহায়তা করবে বিএনপি। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজখবর নেন বিএনপি নেতারা। প্রথমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আহতদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের কাছ থেকে জানেন তাদের সবশেষ শারীরিক অবস্থা। আশ্বাস দেন আন্দোলনে আহতদের পাশে থাকবে বিএনপি। মির্জা ফখরুল কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে, প্রত্যাশার কথাও জানান তিনি। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। বলেন কঠিন পরিস্থিতির মধ্যেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধানকে। গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব।
সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।